স্থিতিস্থাপকতা স্থিতিস্থাপকতা মূলত তিন প্রকার। এক নম্বর হচ্ছে দাম স্থিতিস্থাপকতা। দাম স্থিতিস্থাপকতা একে ইপি দ্বারা প্রকাশ করা হয়। দুই নম্বর হচ্ছে আয় স্থিতিস্থাপকতা। ইওয়াই দ্বারা প্রকাশ করা হয়। আর একটা হচ্ছে তিন নম্বর হারাহারি স্থিতিস্থাপকতা। এখানে ইসি দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে ইলাস্টিসিটি, সেটা হচ্ছে ক্রস ইলাস্টিসিটি অফ কোর্স। এই মূলত স্থিতিস্থাপকতা তিন প্রকার। এখন এই দাম স্থিতিস্থাপকতা, এই দাম স্থিতিস্থাপকতা আবার পাঁচ প্রকার। কয় প্রকার? পাঁচ প্রকার। মানে দাম স্থিতিস্থাপকতা কয় প্রকার? পাঁচ প্রকার। দাম স্থিতিস্থাপকতা কয় প্রকার? পাঁচ প্রকার। এক নম্বরটা হচ্ছে এককের চেয়ে বেশি দাম স্থিতিস্থাপকতা। এককের চেয়ে বেশি দাম স্থিতিস্থাপকতা। কত? এখানে ইফি গ্রেটার দেন 1 দ্বারা প্রকাশ করা হয়। ইলাস্টিসিটি প্রাইস গ্রেটার দেন 1, একের চেয়ে বেশি। দুই নম্বর সমান হচ্ছে এককের সমান দাম স্থিতিস্থাপকতা। এককের সমান দাম স্থিতিস্থাপকতা। ইপি ইকুয়াল টু 1। তিন নম্বর হচ্ছে এককের চেয়ে কম দাম স্থিতিস্থাপকতা। এককের চেয়ে কম দাম স্থিতিস্থাপকতা। ইপি লেস দেন 1, এককের চেয়ে কম। চার নম্বর হচ্ছে শূন্য দাম স্থিতিস্থাপকতা। শূন্য দাম স্থিতিস্থাপকতা। ইফি ইকুয়াল টু 0। আর 5 নম্বর হচ্ছে অসীম দাম স্থিতিস্থাপকতা। অসীম দাম স্থিতিস্থাপকতা, অর্থাৎ ইপি ইকুয়াল টু ইনফিনিটিভ। এই চিহ্নকে কি বলা হচ্ছে? ইনফিনিটিভ। তাহলে আমরা মূলত দেখলাম স্থিতিস্থাপকতা, অর্থাৎ দাম স্থিতিস্থাপকতা মূলত 5 প্রকার। একটা হচ্ছে এককের চেয়ে বেশি দাম স্থিতিস্থাপকতা, ইপি গ্রেটার দেন 1। দুই নম্বর হচ্ছে এককের সমান দাম স্থিতিস্থাপকতা, ইপি ইকুয়াল টু 1। তিন নম্বর এককের চেয়ে কম দাম স্থিতিস্থাপকতা, ইপি লেস দেন 1। চার নম্বর হচ্ছে শূন্য দাম স্থিতিস্থাপকতা, ইপি ইকুয়াল টু 0।
5 নম্বর অসীম দাম স্থিতিস্থাপকতা ইফি ইকুয়াল টু ইনফিনিটিভ। এখন আমরা প্রত্যেকটার সংজ্ঞা দেব। 1 নম্বর আমার কি আছে, ইফি গ্রেটার দেন 1, ইফি গ্রেটার দেন 1। 1 নম্বরে কি আছে, ইফি গ্রেটার দেন 1। এখানে বলা হচ্ছে সংজ্ঞাটা হচ্ছে দাম যে হারে পরিবর্তন হয়, দাম যে হারে পরিবর্তন হয়, চাহিদা যদি তার চেয়ে বেশি হারে পরিবর্তন হয়, তার চেয়ে বেশি হারে পরিবর্তন হয়, তবে তাকে এককের চেয়ে বেশি, একের চেয়ে বেশি চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে, দাম স্থিতিস্থাপকতা বলে। এককের চেয়ে বেশি চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে। এখন আমরা প্রমাণ করে দেখাই কোনটি এককের চেয়ে বেশি চাহিদার দাম স্থিতিস্থাপকতা। আমরা স্থিতিস্থাপকতার সূত্র মূলত জানি কি, ইপি ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল পি বাই কিউ। এটা হচ্ছে মূলত স্থিতিস্থাপকতার সূত্র। এখন আমরা এদিকে দেখি তো, এদিকে সাপোজ আমি এটা নিলাম পি, এটা নিলাম কিউ, এটা নিলাম পি, এটা নিলাম কিউ। এটা হলো পি দাম, কিউ হচ্ছে পরিমাণ। পি সাপোজ আমি ধরে নিলাম 10 টাকা। কত ধরলাম? 10 টাকা। পি যখন 10 টাকা ছিল তখন চাহিদা কিউ এর পরিমাণ আমি ধরে নিলাম সাপোজ 100 একক। তাহলে 10 টাকা দিয়ে আমি কত একক পাচ্ছি? 100 একক। এখন দাম কমে যদি 9 টাকা হয়, দাম কমে কয় টাকা হলো? 9 টাকা। তাহলে আমরা জানি মূলত দাম কমলে চাহিদা বাড়ে, দাম কমলে চাহিদা বাড়ে। তাহলে এখানে 1 টাকা কমে গেছে এবং 10 টাকায় যখন আমি 100 একক পাই, তাহলে প্রতি টাকায় আমি পাচ্ছি 10 একক। তাহলে 1 টাকা যেহেতু কমে গেছে, তাহলে আনুপাতিক হারে হলে কত হবে? 110 হবে। কিন্তু সংজ্ঞায় আমি বলছি দাম যে হারে কমে চাহিদা তার চেয়ে বেশি হারে বাড়ে। তার মানে এখানে 110-এর উপর হতে হবে, 110-এর উপর হতে হবে। তাহলে এখানে সাপোজ আমি ধরে নিলাম 115 বা 120 বা 110-এর উপরে যে কোনো একটা হলেই হবে। এখন আমার সংজ্ঞা এই সূত্রতে কি আছে দেখি। সূত্র দিকে তাকালে আমি পাচ্ছি ডেল কিউ, পাচ্ছি ডেল পি, পি বাই কিউ। এইটা আমার সূত্র। তাহলে প্রত্যেকটার মান আমাকে কি করতে হচ্ছে? বের করে নিতে হচ্ছে। এখানে আমি কি পাচ্ছি? পি। পি সমান কি? প্রাথমিক দাম। প্রাথমিক দাম কত ছিল? 10। প্রাথমিক দাম কত ছিল? 10। তারপরে কিউ। কিউ সমান কি? প্রাথমিক পরিমাণ। প্রাথমিক পরিমাণ কত ছিল? 100। প্রাথমিক পরিমাণ কত ছিল? 100। এখন আমি পি এবং কিউ পেয়ে গেছি, পি এবং কিউ কে এসে পেয়ে গেছে। এখন ডেল কিউ আর ডেল পি। তাহলে ডেল পি, ডেল পিটা হচ্ছে কি দেখি, পরবর্তী দাম বিয়োগ পূর্বের দাম। ডেল পি সূত্র হচ্ছে পরবর্তী দাম বিয়োগ পূর্বের দাম। তো পরবর্তী দাম কত আসছে? আমার 9 আসছে। আর পূর্বের দাম কত ছিল? 10 ছিল। তো বিয়োগ করলে কত আসে? -1। বিয়োগ করলে কত আসে? -1। অনুরূপভাবে ডেল কিউ সমান আমি কি পাচ্ছি? পরবর্তী দাম কত? 15। এখানে পরবর্তী দাম কত? 15।
তাহলে 115 বিয়োগ 100, তাহলে এখানে কত পাচ্ছি আমি? 15 পাচ্ছি। 115 বিয়োগ 100 সমান কত পাচ্ছি? 15 পাচ্ছি। 115 বিয়োগ 100 সমান কত পাচ্ছি? 15 পাচ্ছি। এখন আমি এখানে পি এর মান পেয়েছি, কিউ এর মান পেয়েছি, ডেল পি এর মান পেয়েছি, ডেল কিউ এর মান পেয়েছি। তাহলে এখন আমি সূত্র ফেলে দিলে আমি মানটা পেয়ে যাচ্ছি, সূত্র ফেলে দিলে মানটা পেয়ে যাচ্ছি। তাহলে আমি ডেল কিউ কত পেয়েছি দেখি। ডেল কিউ পেয়েছি 15, ডেল কিউ কত পেয়েছি? 15। আর ডেল পি কত পেয়েছি? -1। আর পি এর মান কত পেয়েছি? পি এর মান পেয়েছি 10, পি এর মান পেয়েছি 10, আর কিউ এর মান পেয়েছি কত? 100। এখন এই মানগুলো আমি কেটে দিই। কী করবো? কেটে দেবো। 10 10 কেটে গেল, তাহলে 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল। তাহলে আমার থাকলো কি? উপরে থাকলো 15 আর নিচে থাকলো 10। 5 দিয়ে কাটে 3 5 15, 5 2 10। তাহলে কত আসছে? 3/2। 3/2 সমান কত? 1.5, যেটা হচ্ছে 1-এর চেয়ে বেশি, 1-এর চেয়ে বেশি। এটাই হলো মূলত এককের চেয়ে বেশি। দেখো, 1-এর চেয়ে বেশি দাম স্থিতিস্থাপকতা চলে এসেছে। এটা এখন আমি চিত্রে দেখাতে পারি। কী দেখাতে পারি? চিত্রে দেখাতে পারি। চিত্র হচ্ছে এরকম, আমরা চিত্রটা পাই এরকম। এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে ও, এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে কি? পি। এটা হচ্ছে পি। এখানে আমাকে দেখাতে হবে কি? এখানে আমাকে দেখাতে হবে যে চাহিদা রেখাটা হবে, সেটা হচ্ছে দাম যে হারে পরিবর্তন হচ্ছে, চাহিদা তার চেয়ে বেশি হারে পরিবর্তন হচ্ছে। তার মানে চাহিদা রেখাটা হবে কি? ভূমির অক্ষের দিকে বেশি ঢালবে, ভূমি অক্ষের দিকে বেশি ঢালু হবে, মানে রেখাটা হবে এরকম, রেখাটা হবে এরকম। তাহলে এখানে আমি এরকম করি দেখি। এখানে আমি 2টা টান নেব, এই 2টা টান এদিকে যোগ করে দেবো, এই 2টা টান এখানে যোগ করে দেবো। এটা আমার কি রেখা? চাহিদা রেখা। এটা হচ্ছে ডিডি প্রাইম রেখা। এখানে দাম কত ছিল? সাপোজ 10 টাকা ছিল, তখন আমার চাহিদা কত ছিল? 100 একক ছিল। দাম কমে যখন আমার 9 টাকা হচ্ছে, চাহিদা বেড়ে হচ্ছে 115 একক। এই দুটো আমরা এবি মানি। এখানে দেখা যাচ্ছে যে দাম আমার কমে যাচ্ছে, চাহিদা বেড়ে যাচ্ছে। দাম যে হারে কমতেছে, চাহিদা তার চেয়ে বেশি হারে বাড়তেছে। এই হলো এককের সমান চাহিদা দাম স্থিতিস্থাপকতা। 1 নম্বর চলে গেল। এখন 2 নম্বর। 2 নম্বর আমার বলা হচ্ছে ইপি ইকুয়াল টু 1। ইপি ইকুয়াল টু 1। ইপি ইকুয়াল টু 1-এ বলা হচ্ছে যে দাম স্থিতিস্থাপকতা এককের সমান। দাম স্থিতিস্থাপকতা কিসের সমান? এককের সমান। অর্থাৎ এখানে বলা হচ্ছে দাম যে হারে পরিবর্তন হয়, চাহিদা যদি ওই একই হারে পরিবর্তন হয়, তাহলে দাম যে হারে পরিবর্তন হয়, দাম যে হারে পরিবর্তন হয়, চাহিদা যদি একই হারে পরিবর্তন হয়, একই হারে পরিবর্তন হয়, তাহলে তাকে এককের সমান চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে। স্থিতিস্থাপকতা বলে। এখানে সংজ্ঞায় আমি কি বললাম? দাম যে হারে পরিবর্তন হয়, চাহিদা যদি একই হারে পরিবর্তন হয়, তাহলে তাকে এককের সমান চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে। এখানে অনুরূপভাবে একই সূত্র। ইপি ইকুয়াল টু আমার কী ছিল? ইপি ইকুয়াল টু ছিল আমার ডেল কিউ বাই ডেল পি, পি বাই কিউ। এখানে আমি অনুরূপভাবে ধরে নিই, কি ধরবো? পি, পি আর কিউ, পি আর কিউ। তাহলে পি আমার দাম কত ছিল? সাপোজ কত ছিল? 10 টাকা। সেক্ষেত্রে আমি পরিমাণ ওই একই রকম ধরে নিলাম 100 একক।
এখন দাম কমে গেছে। এখানে বলা হচ্ছে দাম যে হারে পরিবর্তন হয় চাহিদা একই হারে পরিবর্তন হয়। তাহলে দাম যদি কমে 9 টাকা হয় তাহলে চাহিদা একই হারে কী হবে, দাম কমে গেছে যার কারণে চাহিদা বেড়ে যাবে। দাম কমে যাওয়ার কারণে চাহিদা কী হবে, বেড়ে যাবে। কী হারে বাড়বে, ওই একই অনুপাতে বাড়বে। মানে 1 টাকায় 10 একক আমার কম বেশি হচ্ছে। মানে 10 টাকায় যখন আমি 100 একক পাচ্ছি তাহলে প্রতি টাকায় পাচ্ছি আমি 10 একক। তাহলে যেহেতু 1 একক 1 টাকা কমে গিয়েছে তাহলে আমার 10 একক বাড়বে। মানে কত হবে, 110 একক। 110 একক। তাহলে এক্ষেত্রে আমি কি করব, এখানে আমার পি কত আসছে, পি ইকাল টু কত আসছে 10। তাহলে কি ইকাল টু কত আসছে 100। আর ডেল পি কত আসছে অনুরূপভাবে 9 বিয়োগ 10 সমান কত -1। আর ডেল কিউ কত আসছে 110 বিয়োগ 100 সমান কত 10। এই যে এই মানগুলো আমি কি করবো, এখন এই সংজ্ঞায় বসাই দেবো। এখানে আমি কি করছি, ডেল কিউ কত পাচ্ছি 10। ডেল কিউ কত পাচ্ছি 10। তাহলে ডেল কিউ এর জায়গাতে আমি 10 বসালাম। ডেল পি কত পাচ্ছি -1 পাচ্ছি। পি এর মান কত পাচ্ছি 10 পাচ্ছি। কিউ এর মান কত পাচ্ছি 100 পাচ্ছি। তখন এই শূন্য কাটে গেল। তাহলে কত থাকলো -1। মূলত -1, কিন্তু এই ইলাস্টিসিটির ক্ষেত্রে বা স্থিতিস্থাপকতার ক্ষেত্রে -1টা কি হবে, মানে ঊর্ধ্ব হয়ে যাবে। মানে -1টা আমরা ধরবো না। অর্থাৎ এখানে কত আসছে ইপি ইকাল টু 1 হতে, ইপি ইকাল টু কত আসছে 1 আসছে। ইলাস্টিসিটির মান কত আসছে আমার 1 আসছে। এই হলো ইপি ইকাল টু 1। এখন এটা চিত্রে যখন আমি দেখাতে যাব তখন আমার কি ঘটনা ঘটবে, চিত্রে যখন আমি দেখাতে যাচ্ছি তখন আমার ইলাস্টিসিটির চিত্রটা হবে কীরকম, এইরকম চিত্রটা হবে আমার এইরকম একই অবস্থা। আপনার ও কিউ পি, লম্বা অক্ষের দাম, ভূমি অক্ষের পরিমাণ। হ্যাঁ, এখন যেহেতু একই তাহলে এই চাহিদা রেখাটা হবে নর্মালি যেরকম রেখা হয় আর কি, এইরকম। তাহলে এখানে দাম যেই অনুপাতে পরিবর্তন হবে চাহিদা ঠিক সেই অনুপাতে পরিবর্তন। এটা কি রেখা, আমার চাহিদা রেখা। ডিডি প্রাইম কি রেখা, আমার চাহিদা রেখা। এখানে আমার যখন 10 টাকা দাম ছিল তখন চাহিদার পরিমাণ ছিল 100 একক। দাম কমে যখন 9 টাকা হচ্ছে চাহিদা বেড়ে হচ্ছে 110 একক। এখানে কি হচ্ছে, দাম কমে যাচ্ছে, এখানে চাহিদা বেড়ে যাচ্ছে। এই হলো এককের সমান চাহিদার দাম স্থিতিস্থাপকতা। এখন আসি 3 নম্বর। 3 নম্বরে কি বলা হচ্ছে, 3 নম্বরে বলা হচ্ছে ইপি লেস দেন 1। ইপি লেস দেন 1 মানে এককের চেয়ে কম দাম স্থিতিস্থাপকতা। এখানে বলা হচ্ছে দাম যে হারে পরিবর্তন হবে চাহিদা তার চেয়ে কম হারে পরিবর্তন হবে। দাম যে হারে পরিবর্তন হবে চাহিদা তার চেয়ে কম হারে পরিবর্তন হবে, তাকে এককের চেয়ে কম চাহিদা দাম স্থিতিস্থাপকতা বলে। তাহলে আমরা কি লিখব, দাম যে হারে পরিবর্তন হয় চাহিদা যদি তার চেয়ে কম হারে পরিবর্তন হয় তাহলে তাকে এককের চেয়ে কম চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে।
বলে। এককের চেয়ে কম চাহিদা দাম স্থিতিস্থাপকতা বলে। বিষয়টি চিত্রে দেখানো হলো। আচ্ছা, আমরা আবার স্থিতিস্থাপকতার সূত্রটা লিখব। স্থিতিস্থাপকতার সূত্রটা কি ছিল? ডেল কিউ বাই ডেল পি, পি বাই কিউ। এখানে অনুরূপভাবে আমরা লিখি পি আর কিউ। এখানে আমি পি কত ধরে নিলাম? অনুরূপভাবে 10 টাকা, আর 10 টাকায় 100 একক। এখন আমি কি করব? এখানে 9 টাকা, দাম কমে হলো 9 টাকা। তাহলে দেখা গেছে দাম কমে গেছে। তাহলে দাম কমলে আমরা চাহিদা যে শর্ত ছিল সেটা ছিল দাম কমলে চাহিদা বাড়ে, দাম কমলে চাহিদা বাড়ে। কিন্তু আমার সংজ্ঞাতে বলা হচ্ছে দাম যে হারে পরিবর্তন হয়, চাহিদা যদি তার চেয়ে কম হারে পরিবর্তন হয় তাহলে তাকে একক এসে, দাম যে হারে পরিবর্তন হচ্ছে চাহিদা তার চেয়ে কম হারে পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে 10 টাকা আমি পাচ্ছি 100 একক, তাহলে 9 টাকায় একই অনুপাতে যদি হতো তাহলে আমি কত পাবো? 110 একক। তাহলে আমার কি হচ্ছে? দাম যে হারে পরিবর্তন হচ্ছে চাহিদা তার চেয়ে কম হারে পরিবর্তন হচ্ছে, তার মানে 110-এর কম হতে হবে, 110-এর কম হতে হবে। তত 100 আমি কত লিখতে পারি? 5 লিখতে পারি। তাহলে এখানে এখন দেখি, এখানে পি কিউ, তাই না? পি কত? পি হচ্ছে আমার 10, কিউ কত? কিউ হচ্ছে 100। ডেল পি সমান কত পাচ্ছি? অনুরূপভাবে 9 বিয়োগ 10 সমান কত? -1। আবার ডেল কিউ সমান কত পাচ্ছি? 105 বিয়োগ 100 সমান কত পাচ্ছি? 5। এখন এখানে আমি সূত্র ফেলে দিই। ডেল কিউ কত পাচ্ছি? 5। আর ডেল পি সমান কত পাচ্ছি? -1। পি এর মান কত আমার ছিল? 10। পি এর মান কত ছিল? 100। এখন আমার কি আসছে দেখি, এই শূন্য কাটে গেছে, 5 কে 5, 5 দুগুণে 10। তাহলে উপরে কত থাকলো? মাইনাস চিহ্ন আমরা ধরবো না, মাইনাসকে আমরা মানে এড়িয়ে যাব। তাহলে উপরে তাহলে কত? 1, নিচে তাহলে 2। এটা কি? <1। এককের চেয়ে কম, এককের চেয়ে কম। এখন আসি, এটা যদি আমি চিত্রে দেখাই, অনুরূপভাবে আমি চিত্রটা নিয়ে নিলাম। এখানে কিউ, এখানে কিউ, এখানে পি। এখানে দেখা যাচ্ছে আমার দাম যে হারে পরিবর্তন হচ্ছে চাহিদা তার চেয়ে কম হারে পরিবর্তন হচ্ছে, মানে চাহিদা রেখাটা কী হবে? লম্ব অক্ষের দিকে খাড়া হবে, লম্ব অক্ষের দিকে কী হবে? খাড়া হবে। অর্থাৎ চাহিদা রেখাটা আমার এইরকম হবে, এইরকম হবে, ডি ডি প্রাইম। দেখি এখানে দাম যে হারে পরিবর্তন হচ্ছে চাহিদা তার চেয়ে কম হারে পরিবর্তন হচ্ছে। এখানে কত ছিল? 10, 9, এখানে কত আসছে? 100, এখানে 105। অর্থাৎ দেখা যাচ্ছে এইটা যতটুকু গ্যাপ আসছে এইটার গ্যাপটা তার চেয়ে কম হয়েছে, এইটার গ্যাপটা তার চেয়ে কম হয়েছে। এইটা হলো 3 নম্বর দাম স্থিতিস্থাপকতা। এখন আসি 4 নম্বর দাম স্থিতিস্থাপকতা। 4 নম্বরের স্থিতিস্থাপকতা কী হচ্ছে? ইপি ইকুয়াল টু 0। ইপি ইকুয়াল টু 0। ইপি ইকুয়াল টু 0-তে বলা হয়েছে যে দামের পরিবর্তন হওয়া সত্ত্বেও যদি চাহিদার কোনো পরিবর্তন না হয়। আমাদের সমাজে অনেক দ্রব্য আছে যেগুলো দামের পরিবর্তন হলেও চাহিদার পরিবর্তন হয় না, এরূপ দ্রব্যের স্থিতিস্থাপকতা হচ্ছে 0। তাহলে আমরা সংজ্ঞাটা কি লিখব? দামের পরিবর্তন হওয়া সত্ত্বেও যদি, দামের পরিবর্তন হওয়া সত্ত্বেও যদি চাহিদার কোনো পরিবর্তন না হয়, চাহিদার কোনো পরিবর্তন না হয় তাহলে
তাকে শূন্য চাহিদার দাম স্থিতিশীল বলে। তাহলে তাকে শূন্য চাহিদার শূন্য দাম স্থিতিশীল বলে। চাহিদার শূন্য দাম স্থিতিস্থাপকতা বলে। হ্যাঁ, চাহিদার শূন্য দাম স্থিতিস্থাপকতা বলে। এই ক্ষেত্রে সূত্র একই, ইপি ইকুয়াল টু আমরা পাচ্ছি ডেল কিউ বাই ডেল পি বাই কিউ। এখানে আমরা অনুরূপভাবে ধরে নিই, পি ধরবো আর কি ধরবো, কিউ ধরবো। এখানে পি আমি কত ধরেছিলাম, 10 ধরেছিলাম। কিউ এর মান কত ধরছি, 100। এখন পি দামের পরিবর্তন হচ্ছে 9। এখানে বলা হচ্ছে, সংজ্ঞাতে বলা হচ্ছে দামের পরিবর্তন হওয়া সত্ত্বেও চাহিদার কোনো পরিবর্তন হবে না। তার মানে চাহিদা এখানে 100ই থাকবে, 100ই থাকবে। তাহলে এখানে এখন আমরা দেখি, এখানে কি পাই, পি সমান কত, 10। আর কিউ সমান কত, 100। ডেল পি সমান কত পাচ্ছি, 9 মাইনাস 10, এখানটা হচ্ছে -1। আর ডেল কিউ সমান কত পাচ্ছি, এই 100 বিয়োগ 100, এটা 100 এটা 100, তাহলে কত আসছে, 0। এখন আমরা সূত্রে ফেলে দিই। সূত্রে কি পাচ্ছি, ডেল কিউ এর মান কত পাচ্ছি, 0। আর ডেল পির মান কত পাচ্ছি, -1। এর মান কত ছিল আমার, 10। এর মান কত ছিল, 100। তো ইন টোটাল কি আসে, উপরে 0 আসে, উপরে 0 আসে। এই উপরে 0, এই উপরে 0 থাকলে নিচে যাই হোক না কোনো মান হবে কত, 0। অর্থাৎ 0 দিয়ে যে কোনো জিনিসকে ভাগ করলে তার মান হবে 0। অর্থাৎ এটার মান কত পেলাম আমরা, 0। স্থিতিশীলতার মান কত পেলাম, 0। ইপি ইকুয়াল টু 0, ইপি ইকুয়াল টু 0। অতএব ইপি ইকুয়াল টু আমরা পেলাম 0। এটাকে যখন আমি চিত্র উপস্থাপন করতে যাব, সেক্ষেত্রে আমি দেখতেছি যে দামের পরিবর্তন হচ্ছে কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হচ্ছে না। দামের পরিবর্তন হচ্ছে কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হচ্ছে না। যেহেতু দামের পরিবর্তন হচ্ছে, চাহিদার পরিবর্তন হচ্ছে না, সেক্ষেত্রে চাহিদা রেখাটা কী হবে, লম্ব অক্ষের সমান্তরাল হবে। অর্থাৎ চাহিদা রেখাটা হবে লম্ব অক্ষের সমান্তরাল। এটা হচ্ছে ডি প্রাইম রেখা। এটার মান কত ছিল আমার, 100। ডি প্রাইমের মান ছিল 100। এখন এখানে দাম কত ছিল আমার, 10 টাকা। হ্যাঁ, এ আবার দাম কমে হয়েছে কত, 9 টাকা। বি দাম কমে গেছে কিন্তু চাহিদার কোনো পরিবর্তন ঘটে নাই, এটি হচ্ছে মূলত শূন্য স্থিতিস্থাপকতা। এবার 5 নম্বরে কি বলা হচ্ছে আমার, 5 নম্বরে বলা হয়েছে অসীম স্থিতিস্থাপকতা। অর্থাৎ ইফি ইকুয়াল টু ইনফিনিটিভ। ইনফিনিটিভের মানে হচ্ছে অসীম। ইনফিনিটিভ অর্থই হচ্ছে অসীম। অসীম মানে হচ্ছে যেটা মানে সীমার বাইরে। এখানে বলা হচ্ছে দামের পরিবর্তন ছাড়াই যদি চাহিদার পরিবর্তন ঘটে। দামের পরিবর্তন হবে না কিন্তু চাহিদার ব্যাপক পরিবর্তন হতে পারে। তো দামের পরিবর্তন ছাড়াই সংখ্যাটি আমি কী লিখব, দামের কোনো পরিবর্তন ছাড়াই, দামের কোনো পরিবর্তন ছাড়াই যদি চাহিদার পরিবর্তন হয় বা ব্যাপক পরিবর্তন হয়, ব্যাপক পরিবর্তন হয়, তাহলে তাকে কি বলা হচ্ছে, চাহিদার অসীম দাম স্থিতিস্থাপকতা বলে। চাহিদার অসীম দাম স্থিতিস্থাপকতা বলে।
স্থপকতা বলে। এখানে একই সূত্র আমরা জানি ইফ ইকুয়াল টু কি পাই, ডেল কিউ বাই ডেল পি, পি বাই কিউ। এখানে আমি ধরে নেব, কি ধরে নেব, পি আর কিউ। পি কত ধরছি 10, কিউ ধরছি কত 100। এখানে সংজ্ঞায় বলা হচ্ছে দামের পরিবর্তন হবে না, দামের পরিবর্তন হবে না মানে দাম যা আছে তাই 10, কিন্তু বলা হচ্ছে দামের পরিবর্তন হবে না কিন্তু চাহিদার পরিবর্তন হবে বা ব্যাপক পরিবর্তন হতে পারে। তাহলে এখানে আমি 150 বা 200 ধরে নিতে পারি। তাহলে এখানে আমি কি পাচ্ছি, এখানে আমি পি ইকুয়াল টু কত পাচ্ছি 10, কিউ ইকুয়াল টু কত পাচ্ছি 100, ডেল পি সমান কত পাচ্ছি 10 বিয়োগ 10 সমান কত পাচ্ছি 0, আর ডেল কিউ সমান কত পাচ্ছি 200 বিয়োগ 100 সমান কত পাচ্ছি 100। এখন আমি সূত্র ফেলে দিই। সূত্রতে আমার কি আছে, ডেল কিউ কত পাচ্ছি 100, ডেল কিউ কত পাচ্ছি 100, আর ডেল পি সমান কত পাচ্ছি 0, পি এর মান কত 10, কিউ এর মান হচ্ছে 100। এখন কি দেখো নিচে 0 আসছে, এই 100 কেটে যায়, উপরে 10 নিচে 0। তাহলে নিচে যদি 0 থাকে আর উপরে যদি সংখ্যা থাকে অর্থাৎ সামথিং ভাগ 0, সামথিং ভাগ 0 ইকুয়াল টু হচ্ছে ইনফিনিটিভ, সামথিং ভাগ 0 ইকুয়াল টু ইনফিনিটিভ, এটাকে আমরা অসীম বলতে পারি, অসীম, এটাকে বলতে পারি অসীম। তাহলে এক্ষেত্রে যখন আমি চিত্র অঙ্কন করতে পারবো, চিত্রতে আমি দেখবো কি দেখবো, চিত্রতে আমি অনুরূপভাবে দেখবো এখানে কিউ, এখানে পি, লম্ব অক্ষে যেহেতু পি এবং পি এর কোনো পরিবর্তন হবে না, আমার পি স্থির, কিন্তু চাহিদার ব্যাপক পরিবর্তন হচ্ছে। চাহিদার যেহেতু ব্যাপক পরিবর্তন হচ্ছে সেহেতু এখানে চাহিদা রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হবে। কি হবে, ভূমি অক্ষের সমান্তরাল হবে। এই ডি প্রাইম হচ্ছে চাহিদা রেখা। এখানে আমার দাম কত ছিল 10, এই দাম 10 টাকা অবস্থায় প্রাথমিক চাহিদা কত ছিল আমার 100 ছিল, পরবর্তী চাহিদা কত হচ্ছে 200। তাহলে এইটা এ, এটা হচ্ছে বি। দেখো দামের কোনো পরিবর্তন হয়নি কিন্তু চাহিদার পরিবর্তন হয়েছে। এটি হচ্ছে অসীম চাহিদার দাম স্থিতিস্থাপকতা। এই মূলত আমাদের চাহিদার দাম স্থিতিস্থাপকতা মূলত 5 প্রকার। চাহিদার দাম স্থিতিস্থাপকতা মূলত 5 প্রকার। এর পরবর্তী ক্লাসে আয় স্থিতিস্থাপকতা এবং আর স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।